আমি কেমন জানি করতে পারি কিনা। এরকম করলে কি কাজ করা যায় নাকি? বলো মায়ের কি হয়েছে? ভাবির কি হয়েছে ভাইয়া? চুপ করো, চুপ করো, তোমরা চুপ করো। এসব এসব তোমরা কি বলছো? একদম চুপ করো। আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না, কিচ্ছু হয়নি আমার। তোমরা চুপ করো। এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক কাহিনী। আর আমার মনে হয় আমরা গল্প শুরু করে দিই। আজকের প্রথম গল্প যেটা জর্জ বার্নার্ড শোর যে গল্পটার কথা বলছিলাম, দ্য ব্র্যান্ড অফ কয়েন, পড়ে শোনাচ্ছে সেতু, আর আমি শারমিন সাথেই আছি। গল্পের প্রথম পর্ব এখন শুনবো, দ্বিতীয় পর্ব একটা ছোট্ট বিরতি নিয়ে তারপরে শুনবো। সঙ্গেই থাকবেন। চার্চ রোড, রাস্তাটা লন্ডন শহরের উপকণ্ঠে। শহরের ভিড় নেই এখানে, বেশ সুন্দর খোলামেলা জায়গা। আমরা তখন থাকতাম ওই রাস্তায়, বেশ আনন্দেই ছিলাম। কিন্তু তবুও রাস্তাটা আমাদের ছাড়তে হলো। দুঃখের সঙ্গেই ছাড়লাম ওই সুন্দর রাস্তাটা, ছাড়তে হলো সামনের ওই বিশ্রী বাড়িটার জন্য। আমরা যখন এ পাড়ায় এলাম তখনও বাড়িটা ছিল না, ওখানে জায়গাটা ফাঁকাই পড়েছিল। আমাদের বাড়িখানা চার্চ রোডের একেবারে শেষ মাথায়। আমরা আসবার অনেকদিন পর উল্টো দিকের বিরাট চৌকোনো জায়গায় একটা বাড়ি উঠল। বাড়ির গড়নে কোনো শিল্প সুষমা কিছুই নেই। বাড়িখানা দর্শকের চোখ দুটিকে পীড়িত করে। এক কথায় বাড়িখানা অত্যন্ত কুদর্শন। এত টাকা খরচ করে এমন বিশ্রী বাড়ি কে তৈরি করল? তারপর মিস স্পেন্সার নামে এক ভদ্রমহিলা সে বাড়িতে থাকতে এলেন। তার সঙ্গে এলো কয়েকজন ঝি চাকর। ভদ্রমহিলার সঙ্গে কোনো আপনজন ছিল না। নতুন প্রতিবেশীকে লক্ষ্য করবার অনেক সুযোগ ছিল আমার। সুযোগটাকে কাজেও লাগালাম, অনেক কিছু জানলামও তার সম্বন্ধে। রোজ সকালে ভদ্রমহিলা বাড়ির পাশের একটা দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসতেন। প্রায় 1 ঘন্টা ধরে তিনি চার্চ রোডের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পায়ে হেঁটে ঘুরে বেড়াতেন। তার চেহারা লম্বা, দোহারা, চেহারা একটা আভিজাত্যের ছাপ রয়েছে। তার পোশাক পরিচ্ছদও বেশ রুচিপূর্ণ। হাঁটা চলার মধ্যেও ফুটে উঠত আভিজাত্য। রাস্তার পাশে গাছের ছায়ায় যখন তিনি চলতেন তখন আমার দেখতে বেশ ভালো লাগত। নামটুকু ছাড়া ভদ্রমহিলার আর কোনো পরিচয় জানতাম না। তবে তিনি যে অভিজাত পরিবারের সন্তান সে বিষয়ে সন্দেহের অবকাশ ছিল না। ভদ্রমহিলার গাড়িখানাও বেশ দামি, কাজেই তার যে অর্থের অভাব নেই তা বেশ বোঝা যেত। রোজ বিকেলে তিনি গাড়ি করে বেড়াতে বেরোতেন, কিন্তু সকালে পায়ে হেঁটে চলবার সময় কিংবা বিকেলে গাড়ি করে বেরোবার সময় তিনি একাই থাকতেন। তার জীবনটা ছিল নিঃসঙ্গ। তার এই নিঃসঙ্গ জীবন দেখে আমার সমবেদনা হতো। তার কি কোনো আপনজন নেই? এমন সময় কোনো একদিন ঘটল সেই ঘটনা, যেটা না ঘটলে হয়তো আমার মনোবাসনা এত তাড়াতাড়ি পূর্ণ হতো না। আমাদের পোষা কুকুর কার্লোকে সঙ্গে নিয়ে চার্চ রোডে বেড়াতে বেরিয়েছিলাম। হঠাৎ দূরে মিস স্পেন্সারকে দেখলাম। ভদ্রমহিলা এদিকেই আসছেন। কার্লো এতক্ষণ মহা খুশিতে আমার চারপাশে ছোটাছুটি করছিল। ওর গলা থেকে বেরিয়ে আসছিল আনন্দের ডাক। হঠাৎ কুকুরটার কি যেন হলো, ও দাঁত বের করে হিংস্রভাবে ছুটে গেল মিস স্পেন্সারের দিকে। কার্লো ভদ্রমহিলাকে এমন ভাবে ধাক্কা মারল যে তিনি প্রায় পড়েই যাচ্ছিলেন। আমিও ছুটে গেলাম ওর দিকে। আমার কুকুরটার আচরণের জন্য বারবার ক্ষমা চাইলাম ভদ্রমহিলার কাছে। আমার দিকে তাকিয়ে কোমল গলায় তিনি বললেন, ঠিক আছে, আপনি এত অপ্রস্তুত হচ্ছেন কেন? আমি কিছু মনে করিনি, আর তাছাড়া আমি নিজেও কুকুর ভালোবাসি। কার্লো বুঝতে পেরেছে যে সে অন্যায় করেছে। আমার পেছনে চুপচাপ দাঁড়িয়েছিল কুকুরটা। মিস স্পেন্সার ওকে আদর করবার জন্য হাত বাড়াতেই
চাপা গর্জন করে পিছিয়ে গেল কুকুরটা। বেশ বোঝা গেল ও রেগে গিয়েছে। ওর এরকম আচরণের কারণ বুঝতে পারলাম না। আপনার কুকুরটি দেখছি আমাকে মোটেই পছন্দ করতে পারছে না, বিষণ্ণ গলায় মিস স্পেন্সার বললেন। ওর এরকম আচরণের অর্থ আমিও বুঝে উঠতে পারছি না। আমরা পরস্পরের প্রতিবেশী, আপনার সঙ্গে ওর এমন আচরণ করা উচিত নয়। প্রতিবেশী? আপনার বাড়ির উল্টো দিকের বাড়িখানায় আমি থাকি, তাই নাকি? এরপর নিজের পরিচয় দিলাম, বললাম 2-1 দিনের মধ্যেই তার বাড়িতে আমি যেতাম। খুশির হাসিতে ভরে গেল ভদ্রমহিলার মুখ। বললেন, বেশ তো, খুবই আনন্দের কথা। আচ্ছা, কালকেই আসুন না কেন? বেশ। ভদ্রমহিলাকে কথা দিয়ে তখনকার মতো বিদায় নিলাম। গেলাম মিসেস স্পেন্সারের বাড়িতে। ওকে আমার খুব পছন্দ হলো, ভদ্রমহিলারও আমাকে ভালো লাগলো। এরপর প্রায় তার বাড়ি যেতাম। ভদ্রমহিলা বিদুষী, সুরুচি সম্পন্না, সঙ্গী হিসেবেও তিনি চমৎকার। তার মধ্যে একটা প্রচন্ড আকর্ষণী শক্তি রয়েছে। সোজা কথায় ভদ্রমহিলার প্রতি আমার মনোভাবকে আমি ঠিক গুছিয়ে বলতে পারবো না। তবে যারা মিস স্পেন্সারের কাছাকাছি আসতেন তাদেরকে প্রভাবিত করার ক্ষমতা মিসেস স্পেন্সারের ছিল, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। ভদ্রমহিলার বয়স 40-এর কম, কিন্তু ভদ্রমহিলা সমাজে মিশতে চাইতেন না, বরং এড়িয়েই যেতেন সমাজকে। একমাত্র আমার সঙ্গেই তার কিছুটা ঘনিষ্ঠতা হয়েছিল। আমি অনেকবার মিসেস স্পেন্সারের বাড়িতে গিয়েছি, কিন্তু উনি আমাদের বাড়িতে খুব একটা আসেননি। আর যদি বা কখনো আমাদের বাড়িতে আসতেন তাহলে নিজের বাড়ির মতো কখনো স্বস্তি বোধ করতেন না। হয়তো কার্লোর অদ্ভুত অস্বাভাবিক আচরণে উনি এমন করতেন। ওকে দেখলে কুকুরটা যে কেন ওরকম করত তা আমি বুঝতে পারতাম না। উনি আমাদের ঘরে এলেই কার্লো গুটি সুটি মেরে সোফার তলায় ঢুকে পড়ত। মিস স্পেন্সারের বাড়িতে প্রায় যেতাম। তিনি কেবল আমাকে আকৃষ্টই করতেন না, তার সম্পর্কে আমার মনে জেগে উঠেছিল এক অদম্য কৌতূহল। ভদ্রমহিলার চারপাশে যেন একটা রহস্যের আবরণ ছিল। রহস্যটাকে আমি ঠিক বুঝে উঠতে পারিনি। আলাপ করবার সময় তিনি কখনো বাবা, মা, ভাই, বোন, প্রেমিক বা বন্ধু বান্ধবের প্রসঙ্গ উত্থাপন করতেন না। সাহিত্য, চিত্রকলা, সঙ্গীত, রাজনীতি এবং আরো অনেক টুকিটাকি ব্যাপার নিয়ে তিনি আলোচনা করতেন। কিন্তু নিজের অতীত জীবন সম্পর্কে তিনি ছিলেন একেবারেই চুপ। একবার আমি তাকে তার বাবা, মা, পরিবার সম্পর্কে প্রশ্ন করেছিলাম। আমার প্রশ্ন শুনে মিসেস স্পেন্সারের মুখে নিষেধের যে ভাব ফুটে উঠেছিল তা দেখে আমি আর তাকে বুঝিয়ে বলতে গেলাম, কিন্তু আমার ব্যাখ্যায় তিনি কান না দিয়ে বললেন, জানেন, আমার বাড়িতে একজন ভদ্রলোক এসেছিলেন। বলুন দেখি কে এসেছিলেন, অনুমান করুন। আমি বললাম, সম্ভবত গির্জার যাজক মিস্টার মার্শাল। ঠিক বলেছেন। যাজক মশাই বলেছিলেন যে তার গির্জার এলাকায় পরে এমন সব বাড়ির লোকজনের সঙ্গেই তিনি দেখা করতে যান, কিন্তু কিন্তু মনে হয় আমার সঙ্গে আর তিনি দেখা করতে আসবেন না। কেন? একটু আশ্চর্য হয়েই প্রশ্ন করলাম। কারণ আমি পরিষ্কার ভাবেই আমার মনের কথা বলেছি। এটা বলতেও ভুলিনি যে ধর্মের ব্যাপারে আমার নিজস্ব একটা মতামত রয়েছে। তাছাড়া আমি কোনোদিন গির্জায়ও যাইনি। যাজক মশাই কি বললেন? আমার বেশ মজাই লাগছিল। মনে পড়ছিল যাজক মশাইয়ের আতঙ্ক ভরা মুখখানা। উনি খুব একটা কিছু বললেন না, তবে মনে হলো অনেক কথাই ভাবলেন। ধর্মের ব্যাপারে প্রতিষ্ঠিত মতের বিরুদ্ধে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করা পুরুষ মানুষের পক্ষেই বিরাট অপরাধ, আর মেয়েদের এই অপরাধের তো কোনো মার্জনা হতে পারে না। কিন্তু ধর্মীয় ব্যাপারে তো আপনি ধর্মায়তনের প্রতিষ্ঠিত মতের বিরুদ্ধে নন। একটু অবাক হয়েই বললাম, কারণ আমার স্পষ্ট মনে পড়ছে যে একাধিকবার আমি মিসেস স্পেন্সারকে আমাদের এলাকার গির্জায় যেতে দেখেছি। কিন্তু তিনি যদি তা অস্বীকার করেন তবে আমার আর কি বলবার থাকবে। আর এসব ব্যক্তিগত ব্যাপারে আমি কেনই বা বলতে যাব। এরপর যেদিন মিসেস স্পেন্সারের বাড়িতে গেলাম
দেখলাম তিনি বাইবেল পড়ছেন। প্রিয় ইজি চেয়ারখানে গা ঢেলে দিয়েছেন তিনি। তার কোলে খোলা বাইবেল। আমাকে স্বাগত জানালেন মিসেস স্পেন্সার। আমি তার পাশের চেয়ারখানায় বসলাম। আমার দিকে তাকিয়ে তিনি বললেন, আপনি নিশ্চয়ই বাইবেলের কেইন আর অ্যাবেলের কাহিনী পড়েছেন। এমন ভাবে তিনি প্রশ্নটা করলেন যেন তিনি সদ্য প্রকাশিত কোনো উপন্যাস নিয়ে আলোচনা করতে চাইছেন। হ্যাঁ, ব্যাপারটা খুবই কৌতূহলজনক। একটু থেমে মিসেস স্পেন্সার বললেন, যেমন ধরুন ওই কলঙ্ক চিহ্ন, তা কি সবসময়ই থাকতো, নাকি বিশেষ বিশেষ পরিবেশে অথবা অবস্থায় চিহ্নগুলি ফুটে উঠত? বলতে পারবো না, এ সম্পর্কে আমি কোনোদিন ভাবিনি। সত্যি কথা বলতে কি, এ ধরনের চিন্তা ভাবনা আমার কাছে একেবারেই নতুন। কলঙ্ক চিহ্ন সবসময় থাকুক কি না থাকুক, কেইনের তাতে কি? মিসেস স্পেন্সারের কণ্ঠে শোনা গেল বিষণ্ণ সুর। কেইন নিজে তো জানত কি প্রচন্ড অন্যায় সে করেছে। কৃতকর্মের জন্য অনুতাপে ভরে গিয়েছিল তার মন। পাপের ক্ষমার জন্য সে আকুলভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। উফ, কি দুর্ভাগ্য, কি শাস্তি! দারুণ মানসিক যন্ত্রণায় হাত কচলাতে লাগলেন মিস স্পেন্সার। কিন্তু কেইন মহাপাপ করেছিল। সে তার আপন ভাইকে হত্যা করেছিল। যে মহাপাপ সে করেছিল সেজন্য ওরকম শাস্তি ছিল তার প্রাপ্য। ঈশ্বর তাকে ঠিক শাস্তি দিয়েছেন। কেইনের উপর আমার কোনো সহানুভূতি নেই। ওরকম কথা বলবেন না, যন্ত্রণা কাতর কণ্ঠে মিস স্পেন্সার বললেন। ওর কথাগুলো আর্তনাদের মতো শোনালো। তার চোখের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরটা শিউরে উঠল। আমার মাথা থেকে পা পর্যন্ত কেঁপে উঠল। কি দেখলাম তার চোখে জানি না, আমি গুছিয়েও বলতে পারবো না। মিস স্পেন্সার দেখলেন আমার ভাবান্তর। মুহূর্তের মধ্যে আবারও ফিরে এলো তার আগেকার শান্ত ভাব। একটা মুখোশ যেন খুলে পড়েছিল ক্ষণিকের জন্য। ওই দিনের মতো বিদায় নিলাম তার বাড়ি থেকে। কয়েকদিন পরে তার কাছ থেকে চিঠি নিয়ে খানসামা লুই আমার কাছে এলো। মিস স্পেন্সার জানতে চেয়েছেন সেদিন আমি তার সঙ্গে গাড়ি করে বেড়াতে যেতে পারবো কিনা। লুইয়ের মারফত জানালাম বেড়াতে যেতে আমার কোনো অসুবিধা নেই। তৈরি হয়েছিলাম, গাড়িটা আসতেই বেরিয়ে পড়লাম। ঘন্টা 2 ঘুরলাম আমরা। তারপর ফিরবার পালা। বড় রাস্তা ধরে আমরা ফিরছিলাম। বাড়ি এখনো বেশ দূরে। একটা টুপির দোকানের সামনে এসে পড়েছি আমরা। এ দোকানে নানা ধরনের মেয়েদের টুপি পাওয়া যায়। দোকানটার পাশে একটা ফটো তোলবার স্টুডিও। মিস স্পেন্সার গাড়ি থামাবার নির্দেশ দিলেন। গাড়িটা থামলো টুপির দোকানের সামনে। ভাবলাম ভদ্রমহিলা হয়তো টুপি কিনবেন। এখানে নয়, স্টুডিওর সামনে চলো, ফটো তুলব। অস্বাভাবিক দৃঢ় কণ্ঠে মিস স্পেন্সার বললেন। গাড়ি থামলো স্টুডিওর সামনে। খানসামা লুই নামলো দরজা খুলবার জন্য, কিন্তু দরজা না খুলে হাতলে হাত রেখে সে চুপচাপ দাঁড়িয়ে রইল। ওর চোখে মুখে দুশ্চিন্তার ছাপ দেখে অবাক হলাম। ম্যাডাম, লুই বলল, আর ওই একটা শব্দের মধ্যেই যেন ঝরে পড়ল একরাশ মিনতি। তার চোখে মুখে ফুটে উঠল নিষেধের রেখা। মিস স্পেন্সারের চোখ দুটি যেন বিদ্যুতের মতো ঝলসে উঠল। তিনি হুকুম দিলেন, দরজা খোলো। সেই শীতল অথচ দৃঢ় কণ্ঠের আদেশ অমান্য করা অসম্ভব। গাড়ি থেকে নেমে পড়লাম। শুনতে পেলাম লুইয়ের দীর্ঘ নিঃশ্বাস। সে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। মনে হলো সে আমাকে কিছু বলতে চায়, কিন্তু সে কথা বলবার সাহস ওর নেই। স্মিথের স্টুডিওর সামনে গাড়ি থেমেছে। আমাদের এ শহরতলিতে ভালো ফটোগ্রাফার হিসেবে স্মিথের খুব নামডাক। আমাদের ঢুকতে দেখে কাউন্টার থেকে একটি অল্প বয়সী মেয়ে আমাদের দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, ছবি তুলবেন? হ্যাঁ, মিস স্পেন্সার বললেন। আপনাদের কি আসবার কথা ছিল? হ্যাঁ, 2টোর সময় আসবার কথা ছিল। মিস স্পেন্সার তার নাম বললেন। আসুন, আপনারা ভেতরে আসুন। মেয়েটি আমাদের নিয়ে গেল ভিতরের একখানা ঘরে।
ছবি তুলবার জায়গায়। একটু পরেই স্মিথ বেরিয়ে এলো ডাক চেম্বার থেকে। স্মিথ আমার পূর্ব পরিচিত, তাই তার সাথে কথা বলছিলাম। আমার কথা শেষ হতে না হতেই মিসেস স্পেন্সার আস্তে আস্তে ঘুরে দাঁড়ালেন। তার দিকে তাকিয়ে ফটোগ্রাফার স্মিথ চমকে উঠলেন। হ্যাঁ, চমকাবারই কথা। ভদ্র মহিলার মুখে অদ্ভুত পরিবর্তন। মাত্র 10 মিনিট আগে আমি কি এই মহিলার সাথে গল্প করছিলাম? তার চোখ দুটো বসে গিয়েছে, মুখখানায় যেন এক বিন্দু রক্ত নেই। তার সুন্দর গোল মুখখানা কেমন যেন লম্বাটে হয়ে গিয়েছে। তার মুখে ফুটে উঠেছে অসহনীয় যন্ত্রণার ছাপ। ভদ্রমহিলা অমানসিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। তাড়াতাড়ি একটু জল আনুন কেউ। জলের প্রয়োজন নেই, তিনি অদ্ভুত গলায় বললেন। তারপর বসে স্মিথকে ইঙ্গিত করলেন ছবি তুলবার জন্য। স্মিথ তাড়াতাড়ি কালো পর্দা ঘেরা কোনায় গিয়ে ঢুকল। পরে আমার মনে হয়েছিল যে স্মিথ তার বসার ভঙ্গি ঠিক করে দেয়নি, এমনকি এই বিষয়ে কোনো কথাও বলেনি। এমন ছবি তুলে কি হবে, কি দরকার? মিস স্পেন্সারের পাশে বসে তাকে বললাম, আপনি অসুস্থ, এখন আপনার শরীরের অবস্থা ফটো তুলবার মতো নয়। আপনার আসল চেহারা ছবিতে উঠবে না, দেখে মনে হবে মৃত মানুষের ছবি। তার গলা চিরে বেরিয়ে এলো এক অসহনীয় দুঃসহ যন্ত্রণা। পৃথিবীর সমস্ত আর্তনাদ যেন ধরা পড়ল ওই তীব্র তীক্ষ্ণ আর্তনাদের মধ্যে। তার ডান হাতখানা চেপে ধরল চেয়ারের হাতল। মিসেস স্পেন্সারের কপালে ফুটে উঠল বড় বড় ঘামের ফোঁটা। একটা প্রচন্ড ভয় যেন আচ্ছন্ন করে ফেলতে চাইছে তাকে। আসুন, চলে আসুন আপনি। ভদ্র মহিলাকে চেয়ার থেকে টেনে তুলবার চেষ্টা করতে করতে আমি চিৎকার করে উঠলাম। মিসেস স্পেন্সার বাধা দিলেন। ভাঙা গলায় ফ্যাস ফ্যাস করে তিনি বললেন, আমি জানব, আমাকে জানতেই হবে। আপনি আমার কাছে থাকুন, কাছে থাকুন আমার, আমাকে একটু সাহায্য করুন। মিস স্পেন্সারের পাশে বসলাম। নিজের মুখ ঢেকে ফেললাম 2 হাত দিয়ে। ভদ্রমহিলার মুখের দিকে তাকাবার সাহস আমি হারিয়ে ফেলেছিলাম। মনে হচ্ছিল একটা বিয়োগান্তক নাটকে আমি যেন কোনো ভূমিকায় অবতীর্ণ হয়েছি। কিসের জন্য ভয় তা না জানায় আমার ভয় যেন ক্রমেই বেড়ে যাচ্ছিল। হঠাৎ স্মিথের কণ্ঠস্বরে চমকে উঠলাম। স্মিথ বলছে, খুবই দুঃখিত ম্যাডাম, আপনার ফটো তোলা আমার পক্ষে অসম্ভব। একটাও কথা বললেন না মিস স্পেন্সার। চেয়ার থেকে উঠে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। তার মুখে নিদারুণ হতাশার ছাপ। ভদ্রমহিলাকে খুবই ক্লান্ত মনে হচ্ছিল। বাড়ি ফিরে আমি সব ব্যাপারগুলো ভাবতে লাগলাম। আমার পরিবারের অন্য সবার সাথেও আলাপ করলাম। আমি সবার সাথে আলাপ করছি এমন সময় পরিচারিকা এসে বলল, ফটোগ্রাফার মিস্টার স্মিথ এসেছেন, তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। আমি বললাম, ওকে এখানেই নিয়ে এসো। আমার ভাই বলল, এই যে মিস্টার স্মিথ, আপনার স্টুডিওতে আজকে নাকি কি সব রহস্যময় অদ্ভুত ব্যাপার ঘটেছে। হোপ তো একেবারেই ঘাবড়ে গিয়েছিল। তাতে অবাক হবেন না, কারণ আমি নিজেও ঘাবড়ে গিয়েছি। আর মিস্টার হোপের সঙ্গে যে মহিলা আজ আমার স্টুডিওতে এসেছিলেন তার সম্বন্ধে কিছুই জানি না আমি। ভদ্রমহিলা যদি মিস্টার হোপের বান্ধবী হন তবে একটা কথা বলতে আমি বাধ্য হব, ভদ্রমহিলা ঠিক স্বাভাবিক নন। কোন একটা অবিশ্বাস্য অদ্ভুত ব্যাপার জড়িয়ে আছে ওর জীবনের সাথে। হয়তো ব্যাপারটা অলৌকিক। আমি জানতে চাইলাম। না, শুধু আজকের ব্যাপারে নয়, মিসেস স্পেন্সারকে আমি আগেও দেখেছি। 5 বছর আগে আমি এক বিখ্যাত কোম্পানির ফটোগ্রাফার ছিলাম। উনি ফটো তুলবার জন্য সেখানে গিয়েছিলেন। অনেক চেষ্টা করেও আমি তার ফটো তুলতে পারিনি। ভদ্রমহিলার ছবি তোলা যে অসম্ভব সে কথা আমি ওকে জানিয়েও দিয়েছিলাম। অসম্ভব কেন? আমার ভাই প্রশ্ন করলেন। কারণ প্রত্যেকটা নেগেটিভ অসংখ্য দাগে ভরা। ভদ্রমহিলা জানালার দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন, কাজেই তার মুখটা আমি প্রথমে দেখতে পাইনি।
কিন্তু উনি যখন ঘুরে আমার দিকে তাকালেন তখন দেখলাম একখানা শঙ্কা বিহব্বল মুখ। দেখেই চিনতে পারলাম। আমি ফটো তুলবার জন্য যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু বৃথা চেষ্টা করলাম। কেন, কি হলো আমি প্রশ্ন করলাম। ফল সেই একই রকম। তবুও আপনাদের দেখানোর জন্য আমি 2 কপি নেগেটিভ প্রিন্ট করেছি। ফল কি হয়েছে দেখুন। মিস্টার হোপ, আপনি আগে দেখুন। ব্যাগের ভেতর থেকে 2খানা ছবি বের করে সে আমার দিকে এগিয়ে দিল। ফটো দেখে আমার মুখের চেহারা মুহূর্তের মধ্যে বদলে গেল। প্রচন্ড কৌতূহল আর উৎকণ্ঠায় আমি যেন ফেটে পড়ছিলাম। হায়, এ কি দৃশ্য দেখলাম আমি! দারুণ আতঙ্কে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো থর থর করে। সমস্ত ছবি দাগে ভরে গিয়েছিল। প্রতিটি দাগে একটি করে মুখের ছাপ। কোনো ভুল নেই, পরিষ্কার মুখের ছাপ। আর সে মুখের ছাপ মৃত মানুষের। দারুণ আতঙ্কে শিউরে উঠলাম। আমার চারপাশ দুলে উঠল। আমার চারপাশে শুধুই অন্ধকার। চারপাশ থেকে অন্ধকারের মহাসমুদ্র যেন আমাকে গ্রাস করবার জন্য ছুটে আসছে। আর কিছুই মনে নেই আমার। বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম জর্জ বার্নার্ড শোর লেখা একটি গল্প যেটা পড়ে শোনাচ্ছিল সেতু অনুবাদটি। গল্পটির নাম হচ্ছে দ্য ব্র্যান্ড অফ কয়েন। চলে যাচ্ছি আজকের কাহিনীতে, মূল কাহিনীতে। আজকের আমাদের কাহিনীটি লিখেছেন, গল্পটি যার তিনি করেছেন, নাট্যরূপও দিয়েছেন তিনি। তার নাম হচ্ছে শেগুফতা আবিদ শারি এবং এই গল্পটির নাট্যাংশ তিনি পরিচালনা করেছেন। বাদ বাকি সবার নাম গল্পের শেষে বলা হবে। মানুষের সাথে মানুষের সম্পর্কটাই এমন। এই আত্মকেন্দ্রিকতার যুগেও একজন মানুষ আরেকজনের কাছে কোনো না কোনোভাবে দায়বদ্ধ, বিশেষত আপনজনের কাছে। খুব কাছের কোনো মানুষের ভালো লাগা মন্দ লাগা, তার চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা প্রত্যেকের জীবনেই খুব গুরুত্বপূর্ণ। সবাই চায় তার কাছের মানুষটি খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। প্রিয়জনের ভালোর জন্য, সুস্থতার জন্য তার কাছের মানুষটি যে কোনো কিছু করতে পারে। বর্তমান পৃথিবীর এই যান্ত্রিকতাও মানুষের মন থেকে এই মহামূল্যবান অনুভূতিটিকে মুছে ফেলতে পারেনি। কেবল আপনজনই নয়, এখনো এমন অনেক মানুষই আছেন যারা তাদের আশেপাশের সব মানুষের সাথে জড়িয়ে যায় মানবিকতার বন্ধনে। কখনো আপনজনের স্বার্থে, কখনো বা মানবিকতার খাতিরে যেসব মানুষ নিজেদের জীবনে দুঃসহ যন্ত্রণা বয়ে নিয়ে বেড়ায় মুখে হাসি ফুটিয়ে, তাদেরই একজনের গল্প শুনব আজ। বাবা 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 বাবা, মায়ের কি হয়েছে বাবা? বাবা, ও বাবা, মায়ের কি হয়েছে? বলো না বাবা, মা এরকম করছে কেন? বাবা বাবা, ও বাবা। ডাক্তার কি বলেছে রাজীব? আমার কাছে লুকিও না, আমাকে খুলে বলো বাবা। আমি একটু চেষ্টা করে দেখি কিছু করতে পারি কিনা। বলো বলো, কিছু তো বলো রাজীব। আমার মেয়েটা কি আর কখনোই ভালো হবে না? আর কি কখনোই ভালো হবে না আমার মেয়েটা? ভাইয়া, ভাবি কেমন কেমন জানি করে। ইরাম করলে কি কাজ করা যায় নাহি? কোন দেহি ভাবির কি হইছে ভাইয়া? এরাম হইলে কিন্তু আমি আর কাজ করতে পারুম না। ভাবির শরীর ভালো হইলে পারে আমারে খবর দিয়েন। আচ্ছা ভাইয়া,
ভাবি কি আর ভালা হইব না? রাজীব ভাই, মাহিন নাকি খুব অসুস্থ। কি হয়েছে ওর? খুব সিরিয়াস কিছু কি? ও নাকি শুনলাম অফিসেও যাচ্ছে না। রাজীব ভাই, আমাদের সাথে অন্তত শেয়ার করেন, আমরা সবাই মিলে সর্ট আউট করার চেষ্টা করি। ও তো আমাদেরও ফ্রেন্ড নাকি? আমাদের কাছে কিসের লজ্জা? রাজীব ভাই প্লিজ, আমরা ওকে নিয়ে খুব চিন্তিত। অন্তত আমাকে বলুন যে ওর কি হয়েছে। ও কি আর ঠিক হবে না? ও বাঁচবে তো রাজীব ভাই? ও বাঁচবে তো? রাজীব ভাই, আমি একটু চেষ্টা করে দেখি কিছু করতে পারি কিনা। কি হয়েছে? কি হয়েছে বাবা? বলো বাবা, বলো। ও ভাইয়া, কিছু তো বলো রাজীব। কেমন কেমন জানি আমার মেয়েটা কি আর কখনোই ভালো হবে না? করা যাবে না। কোন দেখি করার চেষ্টা আর কি কখনোই ভালো হবে না? আমার মেয়েটা আমি আর কাজ করতে পারবো না। তোমরা চুপ করো, তোমরা চুপ করো। তোমরা সব কি বলছো? আমার কিচ্ছু হয়নি। প্লিজ তোমরা চুপ করো, চুপ করো। আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। কাকে চান আপনারা? এটা তো রাজীব সাহেবের বাসা, তাই না? তা উনি কি বাড়িতে আছেন? রাজীবকে আপনাদের কি দরকার? ও তো খুব ভালো মানুষ। ওকে দিয়ে আপনাদের কি কাজ? তা সব কথা কি দরজায় দাঁড়িয়ে বলা যায়? আমরা তো ভিতরে গিয়েও কথা বলতে পারি, তাই না? আসুন। এ বাড়িতে আর কে কে থাকেন? আমি, আমার হাজবেন্ড রাজীব, আর আমার মেয়ে অথৈ। এবার আপনারা কি চান সেটা একটু পরিষ্কার করে বলেন তো। আরে বলছি, এত অধৈর্য হবেন না প্লিজ। তো আপনার স্বামী আর মেয়েকে তো দেখছি না, ওনারা কোথায়? ওনারা কি বাড়িতে নেই? দেখতেই তো পাচ্ছেন যে বাসায় কেউ নেই, তাহলে এরকম প্রশ্ন কেন করছেন? কি জন্য এসেছেন এবার বলবেন? আপনার আসল উদ্দেশ্যটা কি বলুন তো? আপনারা কি আমাকে... দেখুন, আপনি অকারণে উত্তেজিত হয়ে পড়ছেন। আপনি আমাদেরকে ঠিক করে বলুন, আপনার স্বামী আর আপনার মেয়ে কোথায়? বলুন। অথৈকে রাজীব আমার বাবার কাছে রাখতে গেছে। চলে আসবে, রাজীব বলে গেছে আমাকে। ও খুব তাড়াতাড়ি চলে আসবে আমার কাছে। চলে আসবে। কিন্তু আপনাদের কি দরকার সেটা বলছেন না কেন? তার আগে আপনার বাবার ঠিকানার মোবাইল নাম্বারটা আমাকে দেন। মাহিন বাসার জিনিসপত্র তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তারপর অনেক খুঁজে সে একটি নীল রঙের ডায়েরি বের করে। তারপর উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে অফিসারের কাছে এসে অফিসারকে বলে, এই যে এটার মধ্যে সবার ঠিকানা, মোবাইল নাম্বার সবকিছু আছে। এবার আপনারা বলেন কি হয়েছে। আমরা ঢাকা গাজীপুর মহাসড়কে একটা ঝোপের আড়ালে আপনার মেয়ে অথৈর লাশ উদ্ধার করেছি। রিয়েলি সরি। ডায়েরিটা নিয়ে পুলিশ অফিসার তার দল বল নিয়ে চলে যায়। মাহিন নিস্তেজ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর ধীর পায়ে মাহিন অথৈর ঘরে গিয়ে ঢুকে। উফ, কি অবস্থা করে রেখেছে মেয়েটা ঘরে। সব বই খাতা লন্ড ভন্ড, কাপড় চোপড় এদিকে সেদিকে ছড়ানো। মেয়েটা যে কবে বড় হবে। মাহিন খুব মনোযোগ দিয়ে পরিপাটি করে অথৈর কাপড়গুলো গুছালো। কাবার্ড খুলে ভাঁজ করা কাপড়গুলো যথাস্থানে রাখলো। তারপর টেবিলের কাছে এসে বইগুলোকে আলাদাভাবে গুছিয়ে রাখলো। খাতা ডায়েরিগুলোও রাখলো গুছিয়ে। তারপর বিছানা টান টান করে বালিশগুলোকে ভুলিয়ে দিল মাহিন। নরম ফোলা ফোলা বালিশ অথৈর খুব পছন্দ। পাতলা বালিশে অথৈর ঘুমই আসে না। কিন্তু কার জন্য ঘর সাজাচ্ছে মাহিন? কাবার্ডের গোছানো কাপড়গুলো কি অথৈ আর কোনোদিন এলোমেলো করবে? ক্রেয়নগুলো ছড়িয়ে বসে ড্রয়িং খাতায় আর কে আঁকবে শহীদ মিনার,
পালতোলা নৌকো, গ্রামীণ দৃশ্য, বাবা মার অথৈর ছবি। ওই পড়ার টেবিলে রাজীব কাকে জোর করে ধরে পড়াতে বসাবে? আর মাহিন কি বুঝতে পারছে না কিছুই, যে ওর অথৈ আর ওর কাছে কখনোই ফিরে আসবে না? এমন অদ্ভুত আচরণ কেন করছে মাহিন? কি হয়েছে মাহিনের? আর রাজীবেরই বা কি হয়েছে? ও এখন কোথায়? রাজীব কি জানে যে ওর অথৈ আর আচ্ছা কি হয়েছে ওদের দুজনের? ভালোই তো ছিল সবকিছু, ভালো বলতে খুবই ভালো। ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকে রাজীব আর মাহিনের বেশ গোছানোর পরিচ্ছন্ন সম্পর্ক। দুজনেই বেশ ভদ্র শিক্ষিত পরিবারের মার্জিত সন্তান। লেখাপড়া শেষে দুজনেই ভালো চাকরিও পেয়ে যায়। তারপর পরিবারের সকলের সম্মতিতে অনেক ধুমধাম করে বিয়েও হয় ওদের। স্বপ্নের থেকেও সুন্দর আর অবিশ্বাস্য মনে হতে থাকে সবকিছু মাহিনের কাছে। এত সুখী কি কেউ হতে পারে? বারবার আনমনে ভাবতে থাকে মাহিন। হানিমুনে দার্জিলিং এ গিয়ে রাজীবের কাছে বলেই ফেলে কথাটা। রাজীব, জানো আমার না মাঝে মাঝে বিশ্বাসই হয় না যে আমরা এতটা হ্যাপি। একদম রূপকথার গল্পের মতো, কোনো খুঁত নেই। আমরা অনেক লাকি না? তাহলে আমার রাজকন্যা কি এখন তার রূপকথার রাজ্যেই বিচরণ করবে, নাকি মর্তের এই অধম প্রেমিকের হাতে হাত রেখে ঘুরতে বের হবে? দেখ, সবসময় না ইয়ার কি ভালো লাগে না রাজীব? বলো না, তোমার কাছে অবাক লাগে না? এই যে আমরা যা চেয়েছিলাম তাই পেয়েছি, কোনো কিছুতেই আমাদের জীবনে আজ পর্যন্ত কোনো বাধা আসেনি। এমনকি কখনো হয় বলো তো? আমার না কেমন যেন লাগে যখন ঘুমিয়ে থাকি, ঘুমের মাঝের দুঃস্বপ্নগুলোকে আমার বাস্তব মনে হয়, আর ঘুম ভেঙে গেলেই মনে হয় আমি স্বপ্ন দেখতে শুরু করেছি। পাগলিটা, তুমি কিন্তু ঠিকই বলেছ। আমরা সত্যিই অনেক সৌভাগ্যবান। আমাদের সব চাওয়াই পূর্ণ হয়েছে, কিন্তু এতটুকু তো আমরা ডিজার্ভ করি, তাই না? আমরা দুজন দুজনাকে মন থেকে ভালোবেসেছি, আর সারা জীবন একসাথে থাকতেও চেয়েছি। আমরা 100% অনেস্ট ছিলাম। কোনো বাধা আসলেও আমাদের কি আলাদা করতে পারতো বলো? আমরা একজন আরেকজনের জীবনের ব্লেসিং, এমনটাই হওয়ার ছিল। তাই তুমি আমাদের হানিমুনে এসে এসব উল্টোপাল্টা চিন্তা করা বাদ দাও তো সোনা, প্লিজ। জানো, আমার না কেন জানি ভয় ভয় লাগে। বই নিয়ে এসেছিল। মায়ের কি হয়েছে? কি হয়েছে ওর? ভাবির কি হয়েছে ভাইয়া? চুপ করো, চুপ করো, তোমরা চুপ করো। এসব তোমরা কি বলছো? তোমরা চুপ করো, একদম চুপ করো। আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না, কিচ্ছু হয়নি আমার। তোমরা চুপ করো। তোর মেয়ে মরে গেছে, মরে গেছে, তোর মেয়ে অথৈ মরে গেছে, মরে গেছে, মরে গেছে, মরে গেছে। না না, আমার অথৈর কিছু হয়নি, কিচ্ছু হয়নি। ওর বাবার সাথে ফিরে আসবে আমার কাছে, ওর মায়ের কাছে। ও আমার কাছে ফিরে আসবে, ও ফিরে আসবে আমার কাছে, আমার অথৈ। অথৈর খুনের তদন্তে পুলিশ অফিসার মাহিনের বাবার বাড়িতে যান। মাহিনের বাবা এই দুঃসংবাদের আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়েন। এরকম কিছুর জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। বেশ কিছুক্ষণ সময় লাগে তার স্বাভাবিক হতে, কিন্তু মাহিনের বাবার কাছ থেকে পুলিশ পায় লোমহর্ষক কিছু তথ্য। দেখো মাহিন, অথৈ যখন ঘুমায় তখন ওকে দেখতে একেবারে তোমার মতো লাগে, তাই না? তাই নাকি? আমার ঘুমের মাঝে যখন এই দুঃস্বপ্নগুলো আসে তখন বুঝি আমাকেও দেখতে এরকম লাগে? আবার ঘুরে ফিরে সেই দুঃস্বপ্ন। ওগুলো তোমার মনের ভুল সোনা। কেন তুমি বারবার ওগুলোর কথা মনে করো? এজন্যই তো স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে ওঠে। বাস্তবে ফিরে আসো মাহিন,
দেখো, আমাদের বাস্তবতা তোমার স্বপ্ন থেকেও কত বেশি সুন্দর। এখানে তুমি আছো, আমি আছি, আমাদের অথই আছে। আমাদের অপ্রাপ্তির কোনো জায়গাই নেই, পরিপূর্ণ একটা ফ্যামিলি। কিন্তু তুমি যে বললে অথইকে ঘুমন্ত অবস্থায় আমার মতো লাগে, তাহলে নিশ্চয়ই আমার দুঃস্বপ্নগুলো ওর মধ্যে বেড়ে উঠতে শুরু করেছে। আমাদের মেয়ে, আমাদের এত কাঙ্ক্ষিত সন্তান আমার দুঃস্বপ্ন হয়ে জন্ম নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওরা ঠিকই বলেছিল, ঠিকই বলেছিল। কারা বলেছিল? কি বলেছিল? কাদের কথা বলছো তুমি? ওরা সব শেষ করে দেবে, আমার সব কিছু শেষ করে দেবে। মাহিন, প্লিজ একটু স্বাভাবিক হও। এসব কথা তুমি আর বলো না, ভেবো না। এগুলো সত্যি নয়। তুমি আমাদের অথইকে কিভাবে দুঃস্বপ্ন ভাবতে পারো? এত ফুটফুটে নিষ্পাপ মেয়ে আমাদের। নিষ্পাপ? কিভাবে নিষ্পাপ হয় ও? ওই তো আমাদের শেষ করে দেবে। দেখো তুমি, আমি জানি ও মোটেও নিষ্পাপ নয়। ও তোমাকে আর আমাকে দুজনকে শেষ করে দেবে, মেরে ফেলবে আমাদেরকে। ওকে দূরে কোথাও ফেলে দিয়ে আসো, অনেক দূরে মেরে ফেলো ওকে। মাহিন, চুপ করো, প্লিজ চুপ করো। এসব এসব কি বলছি আমি? এসব কি বলছি? আই এম সরি রাজীব, আই এম সো সরি। আমাকে মাফ করে দাও অথই। মা, সোনা আমার, আমাকে মাফ করে দাও সোনা। আমার যে মাঝে মাঝে কি হয়, আমার খুব ক্লান্ত লাগছে রাজীব। আমি একটু ঘুমাতে চাই। হ্যাঁ, তুমি ঘুমাও, আমরা কিচ্ছু মনে করিনি। তুমি যাই করো না কেন আর যাই বলো না কেন, আমরা দুজন সব সময় তোমার পাশে থাকবো। তোমার কোনো ক্ষতি হতে দেব না আমরা। তুমি ঘুমাও, ঘুমিয়ে যাও। মাহিনের ঘুমের মাঝে এরা কারা কথা বলে? কি বলে ওরা মাহিনকে? কেনই বা এসব কথা বলে ওরা? ওরা কারা? কেন ওরা মাহিন আর রাজীবের সংসারে অস্বাভাবিকতার ছায়া হয়ে গ্রাস করতে যাচ্ছে সবকিছু? কেন কেন? মাহিন কারোর সাথে মিশতে চায় না, কারোর সাথে কথাও বলতে চায় না। বাবা মা বন্ধু বান্ধব কাউকেও সহজভাবে নিতে পারছে না। চাকরিটাও ছেড়ে দিল। বাড়ি থেকে ওকে বের করা অসম্ভব হয়ে পড়েছে। যতক্ষণ জেগে থাকে এক মনে নিজের ঘরের এক কোনায় চুপটি করে বসে থাকে, যেন ওখান থেকে নড়লেই কেউ ওকে কঠিন কোনো শাস্তি দেবে। আবার মাঝে মাঝে এমন স্বাভাবিক আচরণ করে, মনে হয় যেন সব ঠিক হয়ে গেছে। যা হয়েছে তা আসলে রাজীবেরই দেখা কোনো দুঃস্বপ্ন। আর এদিকে রাজীব একাই সব দিক সামলাচ্ছে, অফিস, বাসা, অথইয়ের দেখাশোনা। ইদানিং তো অথইকে একা মাহিনের সাথে রাখতেও সাহস হয় না রাজীবের। মাহিন কখন যে কি করে বসে কিচ্ছু বলা যায় না, কিন্তু তারপরেও রাখতে হয়। সংসারটাকে টেকাতে তো হবে। কিন্তু রাজীব আর একা পেরে উঠছিল না। যেভাবে হোক বুঝিয়ে সুঝিয়ে মাহিনকে ডাক্তারের কাছে নিতেই হবে। রাজীব ঠিক করে, যখন মাহিন একটু স্বাভাবিক অবস্থায় থাকবে তখনই ওকে রাজি করাতে হবে। মাহিন, বলো। আমার রাজকন্যাটা কি করে? এই যে দেখো না, অথইর খেলনাগুলো কেমন সারা ঘরময় ছড়িয়ে রেখেছে। একটু গুছিয়ে রাখি, নইলে নিজেই হোঁচট খেয়ে পড়ে গিয়ে ব্যথা পাবে। মাহিন, আমার পাশে এসে একটু বসবে প্লিজ? কি ব্যাপার, আজ অথইর বাবা খুব রোমান্টিক মুডে আছে বলে মনে হচ্ছে। অথইর বাবা তো সবসময় রোমান্স করতে চায়, কিন্তু অথইর মাই তো পাত্তা দেয় না। তাই বুঝি? হ্যাঁ তাই। এবার তুমি আমাকে বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো? রাজীব, এটা কোনো প্রশ্ন হলো? অফকোর্স ভালোবাসি, অসম্ভব ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি। আর অথইকে? ও তো আমাদের জান, ওই তো আমাদের লাইফকে কমপ্লিট করেছে। ওকে ছাড়া তো আমরা ইনকমপ্লিট থেকে যেতাম, তাই না? অথই আছে মানেই আমরা আছি। তুমি সত্যি এগুলো মন থেকে বলছো মাহিন? তুমি সত্যি কি আমাদেরকে এতটা ভালোবাসো? তুমি এভাবে কেন বলছো? তোমার মনে কি আমার ফিলিংস নিয়ে কোনো সংশয় আছে? তোমার ফিলিংস নিয়ে আমার মনে কোনো দ্বিধা নেই মাহিন। আমি জানি আমাদের প্রতি তোমার সীমাহীন দুর্বলতা আছে, কিন্তু তুমি কি জানো মাঝে মাঝে তুমি বদলে যাও। এই মুহূর্তের মাহিনের সাথে সেই মাহিনের আমি কোনো মিল খুঁজে পাই না।
তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ, আমি জানি। আমি মাঝে মাঝে কেমন যেন অদ্ভুত আচরণ করি তোমাদের সাথে। বুঝতে পারি না কেন ওরকম করি। আমারও ভালো লাগে না রাজীব। আমার মনে হয় আমি মানসিকভাবে সুস্থ নই। আমি চাই আমার রাজকন্যা আবার আগের মতো হয়ে যাক, একজন লাভিং ওয়াইফ, একজন কেয়ারিং মা। তুমি চাও না মাহিন? হ্যাঁ, চাই। তুমি চাও না তোমার দুঃস্বপ্নগুলোকে একেবারে মুছে ফেলতে? আমিও চাই। তাহলে তাহলে আমার একটা কথা রাখবে? আমাদের কথা ভেবে শুধু একটা কথা রাখবে আমার। আর কোনোদিন কিচ্ছু চাইবো না আমি তোমার কাছে। আমাকে একদম ভুল না বুঝে এই কথাটা তোমাকে রাখতেই হবে। বলো না। আমি কথা দিলাম তোমায়, তোমার কথা রাখবো। আমি বলি কি, অসুখ হলে তো ডাক্তারের কাছে যেতে হয়। তোমার যেহেতু অসুখ করেছে, তাহলে চলো আমরা একজন খুব ভালো ডাক্তারের সাথে কথা বলে দেখি। দেখা যাক তোমার অসুখ ভালো করা যায় কিনা। যাবে তো মাহিন? ঠিক আছে, আমি যাব। ডাক্তারের কাছে মাহিনকে একবারই নিয়ে যেতে পেরেছিল রাজীব। ওই একবারই ডাক্তার সাহেব ধারণা করেন মাহিন আসলে স্কিজোফ্রেনিয়ার রোগী। সেই অনুযায়ী তিনি কিছু ওষুধ দেন মাহিনকে, আর রাজীবকে বলেন মাহিনের ইচ্ছার বিরুদ্ধে যেন কিছুই না করা হয়। নিয়মিত ওষুধ খেলে মাহিন ভালো হয়ে যাবে, কিন্তু নিয়মিত মাহিনকে চেক আপের জন্য নিয়ে আসতে হবে চেম্বারে। রাজীব এখনো বুঝতে পারে না সেদিন মাহিনকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটাই ওর সবচেয়ে বড় ভুল কিনা। তুই পাগল হয়ে গেছিস মাহিন, তুই পাগল হয়ে গেছিস। রাজীব তোকে মেরে ফেলবে, তোকেও বিষ খাইয়ে মেরে ফেলবে, মেরে ফেলবে। তুমি কি প্রমাণ করতে চাও? আমি পাগল? আমার মাথা খারাপ? আমি কেন তোমাকে পাগল প্রমাণ করব মাহিন? ও, এখন আবার ভালো সাজা হচ্ছে। তুমি আমাকে পাগল ভাবো বলেই ওই পাগলের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে। আমি সব জানি, ওরা বলেছে আমাকে, আমি জানি। মাহিন, তুমি নিশ্চয়ই ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ না। আজ সারাদিনে একবারও খেয়েছো ওষুধ? আর আজ সারাদিন কিছু খাওনি কেন? সব খাবার যেমন ছিল তেমনই পড়ে আছে। না খেয়ে খেয়ে চেহারার কি অবস্থা করেছো দেখেছো? ওগুলো ওষুধ নাকি যে খাবো? তুমি তো ভেবেছিলে আমি কিচ্ছুটি টের পাবো না, তাই না? তুমি আমাকে বিষ কিনে এনে দিয়েছো। তুমি চাও ওই বিষগুলো আমি ওষুধ মনে করে খাই, খেয়ে মরে যাই। কিন্তু কিন্তু তুমি আমাকে মারতে পারবে না। ওরা আমাকে তোমার ষড়যন্ত্রের কথা সব বলে দিয়েছে। তুমি আমাকে মেরে ফেলতে চাও, মেরে ফেলবে তুমি আমাকে। মাহিন! হ্যাঁ, আর আমি এটাও জানি তুমি খাবারেও বিষ মিশিয়ে রেখে যাও। তাই তোমার রান্না করা কোনো খাবারই আমি খাবো না। ওরা আমাকে খেতে নিষেধ করেছে। এখন ওরা আমার থেকে তোমার কাছে বেশি আপন হয়ে গেল? তুমি ওদের কথা শুনে আমাকে অবিশ্বাস করছো? বেশি ভালো মানুষ সাজার চেষ্টা করো না। তোমাকে আমি চিনে ফেলেছি, ওরা আমাকে চিনিয়ে দিয়েছে। আমাকে মেরে ফেললেই তো তোমার রাস্তা পরিষ্কার। উফ, আমি আর পারছি না মাহিন। আমি তোমার আব্বাকে খবর দিই, উনি হয়তো পারবেন তোমাকে সামলাতে, আর তুমিও হয়তো ওনাকে বিশ্বাস করতে পারবে। খবরদার, আব্বাকে যদি কিছু জানাও তাহলে কিন্তু আমি সুইসাইড করব। তুমি কাউকে কিচ্ছু জানাবে না। তুমি সবার কাছে বলে বেড়াবে আমি পাগল, আর সেটা আমি হতে দেব? বলো, তুমি কি বলবে? বলবে কাউকে? বলবো না, কাউকে বলবো না। তোমার মেয়ের কসম, আমি কিন্তু সত্যি সুইসাইড করব। না 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 মাহিন, আমি বলবো না, কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, কিচ্ছু না। বেডরুমের বিছানার চাদরটা ময়লা কুটকুট করছে, পিলো কভারগুলোতে তেল চিটচিটে গন্ধ। রাজীব মাহিনের দাম্পত্য জীবনের সমস্ত কালিমা যেন এরাই বয়ে নিয়ে বেড়াচ্ছে। আলমারি থেকে একটা পরিষ্কার চাদর বের করে মাহিন, তারপর বিছানায় টান টান করে পেতে পিলো কভারগুলো বদলে দেয়। হঠাৎ এতদিন পর নতুন করে সব সাজাচ্ছে কেন মাহিন? সব নতুনের আড়ালে
কি লুকোতে চাইছে ও? তোকে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে মাহিন। তুই পালা, এখান থেকে পালিয়ে যা। ওরা সবাই মিলে রাজীবকে বুদ্ধি দিচ্ছে তোকে মেরে ফেলবে, মেরে ফেলবে। পালিয়ে যা, যা। আমি এই বাড়িতে আর থাকবো না, এই শহরেও আমি আর থাকতে চাই না। আমাকে অন্য কোথাও নিয়ে চলো। কেন মাহিন, এখানে তোমার কি সমস্যা হচ্ছে? ওরা আমাকে এখান থেকে চলে যেতে বলেছে। দরজার বাইরে কারা আসে তোমার সাথে দেখা করতে? ওদের সাথে ষড়যন্ত্র করে তুমি আর তোমার মেয়ে আমাকে খুন করবে, তাই না? কি বলছো এসব মাহিন? খুব অবাক হচ্ছ না? ভাবছো কি করে আমি সব টের পেয়ে যাই? ওরা আমাকে সব বলে দেয়, সব। মাহিন প্লিজ, আমি তোমাকে নিয়ে এসব ভাবতেও পারি না। তুমিই বাসায় কাউকে অ্যালাউ করো না, তাই কেউ আসলে তার সাথে বাইরে থেকেই কথা বলি, আর তারা সবাই তোমারই আপনজন। এত এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই। তোমাদের সকলের উদ্দেশ্য আমার কাছে একদম পরিষ্কার। তুমি এখান থেকে আমাকে অনেক দূরে অচেনা কোনো জায়গায় নিয়ে যাও, আর হ্যাঁ, ওখানকার ঠিকানা তুমি কাউকে দেবে না। ঠিক আছে মাহিন, তুমি যা বলবে তাই হবে। আমাকে একটু সময় দাও। মাহিন আর অথৈকে নিয়ে রাজীব ঢাকার বাসা চাকরি ছেড়ে খুব নির্জন এক এলাকায় গিয়ে নতুন ভাবে তাদের জীবন সাজানোর চেষ্টা করে। এতে করে যদি মাহিনের মন থেকে রাজীব আর অথৈর প্রতি যে সন্দেহ তৈরি হয়েছে তা ধীরে ধীরে কমে যায়। আবার নতুন করে এক বুক স্বপ্ন নিয়ে রাজীব সম্পূর্ণ নতুন এক জায়গায় নতুন করে তাদের সংসার শুরু করে। পরিচিত এক বড় ভাইয়ের সাহায্যেই এই এলাকারই একটা এনজিওতে ছোটখাটো একটা চাকরিও পেয়ে যায়, আর অথৈকে ভর্তি করে দেয় ওখানকারই একটা স্কুলে। রাজীবের অফিস থেকে বাসা খুব কাছে হওয়ায় মাঝে মাঝেই ও এসে মাহিনকে দেখে যেতে পারত। কিন্তু একদিন বাসায় ফিরে রাজীব যা দেখল তাতে তার শরীরের রক্ত হিম হয়ে গেল। এতদিন যে ভয়টা রাজীবের মনকে সবসময় অস্থির করে রাখত, আজ সেটা ঘটেই গেল। অথৈয়ের সারা মুখে সারা শরীরে লাল লাল দাগ, ঠোঁটের কোণে রক্ত জমে আছে। সবজি ভর্তি বাজারের ব্যাগটা পড়ে যায় রাজীবের হাত থেকে। কি অবস্থা করেছে মাহিন আমার মেয়েটার! নিজের সন্তানের সাথে কেউ এমন করে? তারপরেও মেয়েটা কত করুণ হয়ে তার মাকেই ডেকে যাচ্ছে। নিজের শরীরের অকল্পনীয় ব্যথা ভুলে সে মায়ের দুশ্চিন্তায় বিভোর। মাহিন, কি হয়েছে মাহিনের? তোর মেয়ে অথৈ তোকে মেরে ফেলবে মাহিন, মেরে ফেলবে অথৈ তোকে। ওকে তুই মার, মেরে ফেল ওকে, মেরে ফেল। মা, দরজা খোলো মা। মা প্লিজ দরজা খোলো। মা, বাবা দেখো না, আমার দরজা খুলছে না। আমি কতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি কিন্তু কিছুতেই খুলছে না। আচ্ছা দাঁড়াও বাবা, আমি দেখছি। মাহিন, মাহিন, মাহিন দরজা খোলো। মাহিন, কে কে বাইরে? মাহিন আমি রাজীব। তুমি ঠিক আছো তো? দরজাটা খোলো। কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস করো। কি করেছো মা তুমি? মাকে ভয় দেখিয়েছিলে? সত্যি বলছি বাবা, আমি কিচ্ছু করিনি। মাই তো। চুপ! আবার মিথ্যে বলা হচ্ছে না? খবরদার, খবরদার যদি মিথ্যে বলেছিস। জানো, তোমার মেয়ে আমাকে সবজি কাটার ছুরি দিয়ে খুন করতে এসেছিল। না বাবা, আমি কিচ্ছু করিনি। আমি জানি সোনা, তুমি কিচ্ছু করোনি, কিন্তু এখন মাকে ঠান্ডা করতে হলে
তোমাকে যে মাকে সরি বলতে হবে। মাহিন, দেখো অথই তোমাকে সরি বলবে, ও ওর ভুল স্বীকার করেছে। ওকে কি তুমি একটা সুযোগ দিবা না? কই, ও তো আমাকে সরি বলেনি। আমি সরি মা, আমি আর কখনো এরকম করব না। তুমি এখন দরজা খোলো। আমি তোমাকে আগেই বলেছিলাম রাজীব, ওকে মেরে ফেলো। ওকে যদি মেরে ফেলতে তাহলে ও আজকে আমাকে মারতে আসতো না। ওরা বলেছিল ওকে মেরে ফেলতে, তুমি ওকে মেরে ফেললে না। তুমি বেরিয়ে আসো মাহিন, অথই তোমাকে মারবে না, আর মারবে না। আরে রাজীব, বাজারগুলো এখানে এভাবে ফেলে রেখেছো কেন? তুমি যে কি করো না। আরে বাহ, পটলগুলো তো বেশ ফ্রেশ। আজ পটলের দোলমা করলে কেমন হয় বলো তো? তুমি রান্না করবে? তুমি এমন ভাবে বলছো যেন আমি রান্না করতে পারি না। কি দরকার মাহিন, রান্নাঘরে এত গরমে তোমার কষ্ট হবে। আমি বরং তোমাকে পটলের দোলমা রান্না করে খাওয়াচ্ছি। কেন? আমি রান্না করলে কি সমস্যা? আমি রান্না করলে তোমার বিষ মেশাতে অসুবিধা হবে না? না 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 মাহিন, তুমি রান্না করো, আমি আর কিচ্ছু বলবো না তোমাকে। তোমার রান্না করতে ইচ্ছে হয়েছে, তুমিই করো। আজ কতদিন পর তুমি আমাদেরকে কিছু রান্না করে খাওয়াবে, আমরা খাবো। যাও, তুমি রান্না করো। সেদিন রাতে কারোর আর পেট ভরল না। মাহিন পটলের দোলমা নামক যে অখাদ্যটা রান্না করেছিল সেটাও সামনে রাজীব আর অথই খুব তৃপ্তি করে খেলো মানে খাওয়ার ভান করলো। মাহিন কিছু না খেয়ে নিজের ঘরে চলে গেল। মেয়েটাকে দেখে রাজীবের খুব মায়া হয়। মায়ের আদর কি জিনিস সেটাই অভাগী মেয়েটা কোনো দিনই উপলব্ধি করতে পারল না। কি নির্মম ভাবে পিটিয়েছে মাহিন অথইকে। খাওয়ার অভিনয় শেষ করে রাজীব অথইকে বুকে টেনে নেয়, ক্ষত স্থানগুলোতে অ্যান্টিসেপটিক লাগিয়ে দেয়। সুখের অথই সাগরে ভেসে বেড়ানোর কথা ছিল যার, তাকে বিনা দোষে কি দুর্ভোগী না পোহাতে হচ্ছে। দোষটা আসলে কার? মাহিনের? না, ও তো কোনো দোষ করেনি। ও তো শুধুমাত্র একটা মানসিক পরিস্থিতির শিকার। তবে কি রাজীব নিজেই? কিন্তু ও যেভাবে সামলিয়েছে মাহিনকে, কিন্তু অন্য কোনো স্বামী কি তার স্ত্রীর জন্য এমন করে? তবে কোন পাপের ফল ভুগতে হচ্ছে এই গোটা পরিবারটাকে? অথই, খুব কষ্ট হচ্ছে মা। না বাবা। লুকাচ্ছিস কেন অথই? আমি তো বুঝতে পারছি তোর কতটা কষ্ট হচ্ছে। তুমিও তো লুকাও বাবা, তোমারও কষ্ট হয়। মা তোমাকেও মারে, তোমারও ব্যথা লাগে, কিন্তু তুমিও লুকাও। আচ্ছা বাবা, মায়ের কি কষ্ট হয় না? আমাদের কষ্ট দিলে মায়ের একটু কষ্ট হয় না? হয় বাবা, অনেক কষ্ট হয়। তোর মায়ের মনের ভেতর তো আরো অনেক অনেক বেশি কষ্ট। দেখ, তোর শরীরে যেরকম ক্ষতচিহ্ন তৈরি হয়েছে, তোর মায়ের মনের ভেতরটা এর থেকেও বেশি ক্ষত বিক্ষত হয়ে গেছে রে অথই। বাবা, তুমিও আমাকে কষ্ট দেবে না তো বাবা? মাহিন নিজের আলমারিটা খোলে। কেন জানি রাজীব এই আলমারিতে মাহিনকে হাত দিতে দিত না। কোনো না কোনো ভাবে এই আলমারির চাবিটা লুকিয়ে রাখত। না জানি কি ধন সম্পদ লুকিয়ে রেখেছে সেখানে। সে আলমারিটা আজ এত বছর পর খুলল মাহিন। ওর এ যাবৎকালের যত শাড়ি সব গুছিয়ে রেখে দিয়েছে রাজীব। মাহিনকে শাড়িতে দেখতে খুব ভালো লাগতো রাজীবের। বিয়ের গয়নাগুলো সব ভেতর দিককার ড্রয়ারটাতে রাখা হয়েছে। অথই বিয়েতে এই গয়নাগুলোই মেয়েকে পরাবে বলে ঠিক করেছিল দুজনে মিলে। হ্যাঁ, তোমার মেয়ে বসে আছে সব গয়না পরার জন্য। আরে কেন পড়বে না শুনি? কত দোকান ঘুরে কতদিন সময় নষ্ট করে তুমি আর মা এই ডিজাইনগুলো পছন্দ করেছিলে। আর এর মধ্যে কিছু সেট তো তোমার আর আমাদের ফ্যামিলির ঐতিহ্য, পড়বে না বললেই হলো।
আজকালকার বাচ্চাদের কথা কিচ্ছু বলা যায় না, যা না কুচু। ওইসব পুরোনো দিনের সেন্টিমেন্ট ওইসব বুঝবে না। ঠিকই বুঝবে, কারণ ও আমাদের মেয়ে। ও নিশ্চয়ই আমাদের সেন্টিমেন্ট বুঝবে এবং সেটাকে আপন করে নেবে। আর তাছাড়া আমরা ওকে নতুন গয়না দেব না নাকি? নতুন করে ও যা বানাতে চাইবে তাই বানিয়ে দেব। ও এত গয়না কোথায় কোথায় পরবে বলতো? আমি তো পরে কোনো কুল কিনারা করতে পারছিলাম না, তার সাথে আরো নতুন গয়না। আচ্ছা মাহিন, তুমি আর একদিন সেই বউয়ের সাথে সাজবে শুধু আমার জন্য? খুব ইচ্ছে করে তোমাকে ওই বউয়ের রূপে দেখতে। আমার জন্য আর একদিন বউয়ের সাথে সাজবে মাহিন? কিন্তু কোথায় রাজীব? রাজীবও কি আর মাহিনের কাছে ফিরবে না? ফিরে এসো রাজীব, আমাকে একা রেখে যেও না। আমি আজ আবার তোমার বউয়ের সাজে সাজবো। আমি তোমার কথা রাখবো রাজীব। তুমি শুধু একবার ফিরে এসো, তুমি একবার ফিরে এসো রাজীব। পুলিশ হন্যে হয়ে খুঁজছে রাজীবকে। মাহিনের বাবার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী যা ঘটেছে বা ঘটতে চলেছে তা ভয়ঙ্কর, নির্মম। কিন্তু সঠিক কি ঘটে গেছে তা যেমন সকলের কাছে ধোঁয়াশায় ঢাকা, তেমনি যা ঘটতে চলেছে তা কেউ কল্পনাও করতে পারবে না। হিসেব মিলছে না, কিছুতেই হিসেব মিলছে না। কিছু একটা মিস হয়ে যাচ্ছে, কিছু একটা ধরতে গিয়েও ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। ইনভেস্টিগেশনে কোনো ভাগ থেকে যাচ্ছে কি, নাকি এমন কোনো ঘটনা ঘটেছে বা ঘটতে যাচ্ছে যা যে কোনো মানুষেরই ধরা ছোঁয়ার বাইরে? রাজীবের একটি নতুন দুশ্চিন্তা কারণ দেখা দিয়েছে, আর সেটা হলো অথৈ। সেদিন মাহিন ওকে মারার পর থেকে এটা কেমন যেন চুপচাপ হয়ে গেছে। এমনিতেও ছোটবেলা থেকেই খুব শান্ত, তবুও মাত্র 6 বছরের একটা বাচ্চা এত চুপচাপ হয়ে যাবে কেন? রাজীব ভাবছিল, হয়তো ছোটবেলা থেকেই স্ট্রাগল করে বেড়ে ওঠা মেয়েটা হয়তো একটু তাড়াতাড়ি বড় হয়ে গেছে। এত ব্রিলিয়ান্ট বাচ্চা ছিল অথৈ। ঢাকার অত ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে সে প্রতিটা সাবজেক্টে হাইয়েস্ট মার্কস পেত, অথচ এই গ্রাম্য স্কুলের সাধারণ বাচ্চাদের সাথেও পেরে উঠছে না। ও পড়ার বই নিয়ে বসে থাকে, কিন্তু কিছুই পড়তে পারছে না। এছাড়া ছবি আঁকা, গল্পের বই পড়া, খেলাধুলা, কোনো কিছুতেই যেন আর কোনো আগ্রহ নেই ওর। আর সবচেয়ে বড় কথা, ওর কোনো বন্ধু নেই যার সাথে ও মন খুলে ওর নিজের কথাগুলো বলতে পারবে। রাজীবের সাথেও কিছু বলে না, হয়তো ভাবে বাবার অশান্তি বাড়িয়ে কি লাভ। আর মায়ের কাছে কিছু বলা তো দূরে থাক, কাছে যাওয়ারই উপায় নেই। সব সময় চুপটি করে কোথাও বসে কিছু ভাবছে, খায় না, দায় না। ওইটুকু মেয়ের চোখের কোণে কালি পড়ে গেছে। এত সাধের মেয়ে, ওকেও হারিয়ে ফেলবে না তো রাজীব? না, কিছু একটা করতেই হবে। এভাবে আর কতদিন, আর কত সহ্য করতে হবে, আর কত বঞ্চিত হবে ওরা একে অন্যের থেকে। এক দৌড়ে ছাদে উঠে যায় রাজীব, তারপর চিৎকার করে বলে, আমি আর পারছি না, আমি আর পারছি না। আমাকে মুক্তি দাও, আমাদেরকে মুক্তি দাও, আমাদেরকে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্ত করে দাও, মুক্ত করে দাও, মুক্ত করে দাও। পরিপাটি করে গোছানো বিছানার উপর চুপটি করে বসে আছে মাহিন। পরনে ওদের বিয়ের লাল বেনারসি। শুকনো নিষ্প্রাণ মুখটা নববধূর মনমাতানো হাসিতে ছেয়ে আছে যেন। সেই আভায় যেন কালি পড়া চোখের মলিনতা ঢাকা পড়ে গেছে। কার আসার অপেক্ষায় প্রদীপ জ্বালিয়ে বসে আছে মাহিন। যে প্রদীপের আলোর বিচ্ছুরণ ফুটে বের হচ্ছে মাহিনের সারা শরীর থেকে,
খোলার শব্দে চমকে ওঠে মাহিন। দ্রুত ঘোমটা টেনে বসে, আলতো করে ঘোমটা সরিয়ে লাজুক দৃষ্টিতে উকি দিয়ে দেখে ও এসেছে। হ্যাঁ, ও এসে গেছে, এসে গেছে। হ্যাঁ, মিলে গেছে, সব হিসেব মিলে গেছে। খুব ভুল করে ফেলেছি আমি। ওদের ঘরগুলো কেন যে একবার চেক করলাম না, কিছু না কিছু তো পেতামই। রাজীব কোনোভাবেই মাহিনকে একলা ছাড়বে না। রাজীব মাহিনকে একলা ফেলে কোথাও যাবে না, যেতেই পারে না। ড্রাইভার, গাড়ি বের কর, কুইক, বড্ড দেরি হয়ে গেছে, আমাদের এক্ষুনি বেরোতে হবে, নইলে। একগোছা গোলাপ হাতে রাজীব ধীর পায়ে মাহিনের কাছে এগিয়ে আসে। লাজুক দৃষ্টিতে মাহিন রাজীবের দিকে তাকিয়ে দেখে। সাদা পাঞ্জাবিতে একরাশ পবিত্রতা নিয়ে রাজীব মাহিনের দিকে এগিয়ে আসে। অপূরণীয় ফুর্তিতে মাহিনের চোখ ঝাপসা হয়ে ওঠে। সবকিছু কেমন যেন অস্পষ্ট লাগছে। রাজীবকে ও যেন ঠিকভাবে দেখতে পারছে না। এত দেরি করলে কেন? তোমার জন্য ফুল আনতে গিয়ে দেরি করে ফেললাম, সরি সোনা। তাহলে ফুলগুলো দাও। উফ, সরি সরি, এই নাও। আমাকে কেমন লাগছে রাজীব? আমার রাজকন্যাকে একদম নতুন বউয়ের মতোই লাগছে, স্নিগ্ধ, কোমল। তোমার কেমন লাগছে আবার নতুন করে বউ সেজে? খুব ভালো। তোমার একটা স্বাদ তো অন্তত আমি পূরণ করতে পেরেছি। কিন্তু রাজীব, আমার কাছে সবকিছু কেমন, আমি কেমন সবকিছু ঝাপসা দেখছি। কেন? ও কিচ্ছু না, ঠিক হয়ে যাবে। তাই না? আচ্ছা, অথই কোথায়? ওকে কোথায় রেখে এসেছো? ওকে নিয়ে আসলে না কেন? অথই তো আসবে না মাহিন। মানে কেন আসবে না ও? কারণ তুমি আর আমি এখন ওর কাছে যাব। ওর কাছে যাব? কিন্তু ও কোথায়? যেতে যেতেই টের পাবে। রাজীব, তোমার পাঞ্জাবিতে এগুলো কিসের দাগ? ও কিচ্ছু না, আমরা যেখানে যাব, অথইকে যেখানে রেখে এসেছি সেই পথের কাদামাটির দাগ। কিন্তু কিন্তু এগুলো তো লাল। হ্যাঁ, তোমার সেই স্বপ্নের জগতের পথ যে এমনই রক্তিম। আমার স্বপ্নের জগৎ? হ্যাঁ মাহিন, তুমি যা চাইতে আমি তাই করেছি। অথইকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। তার মানে ওই পুলিশ অফিসার যা বলছিলেন তাই ঠিক? অথই আর নেই, তোমার অথই আর নেই। কি বললে? কিভাবে? কি হয়েছে ওর? আমি তোমার কথা রেখেছি, আমি ওকে মেরে ফেলেছি মাহিন। কি? অথই? আমাদের অথইকে তুমি? না, এ তুমি কি করলে? আমি শুধুই তোমার কথা রেখেছি মাহিন, একটু শান্তির জন্য। আমি তোমার সব কথাই রেখেছি আর সব কথাই রাখবো, যাতে তুমি শান্তি পাও, স্বস্তি পাও, আর আমাদেরকেও একটু শান্তি দাও। এ তুমি কি করলে রাজীব? কি করলে? কেন করলে? হ্যাঁ, আমি অথইকে ছুরি দিয়ে টুকরো টুকরো করে মেরে ফেলেছি, তোমার ওই সবজি কাটার ছুরি দিয়ে। যে ছুরি দিয়ে ও তোমাকে মারতে এসেছিল, যে হাত দিয়ে ও তোমাকে মারতে এসেছিল, প্রথমে সেই ছোট্ট কোমল হাত দুটোকে ছিন্ন ভিন্ন করে দেই। ও চিৎকার করে ওঠে, অথই! তারপর আমি ওর চিৎকার বন্ধ করে দেই। যদি তোমার ঘুম ভেঙে যায় সেই ভয়ে সবজি কাটার ওই ভোঁতা ছুরিটা দিয়ে আমি ওর গলা কেটে দেই। আমাদের অথই, আমাদের ছোট্ট অথই, এতটাই ছোট যে ওর নরম তুলতুলে গলাটা কাটতে আমার একটুও কষ্ট হয়নি। অথইর মুখটা চেপে ধরে গলায় ছুরিটা বসিয়ে দিতেই ফিনকি দিয়ে এক গাদা রক্ত আমার পাঞ্জাবিতে লেগে গেল। আর বলো না রাজীব, প্লিজ।
আমার রান্না করা বিষ মেশানো খাবারগুলো তো তুমি খাওনি, অথই খেয়েছিল। সব ছিল ওর পেটের মধ্যে। ওর চিৎকার বন্ধ হয়ে যাওয়ার পর আমি ওর পেটটাও চিরে ফেলি। আমাদের অথই এতই নরম, জানো মাহিন, ওই ভোঁতা ছুরির একটা পচেই ওর নারী ভুঁড়িগুলো সব বেরিয়ে আসে। কিন্তু জানো মাহিন, ওই নারী ভুঁড়িগুলোর মধ্যে আমি কোথাও বিষ মেশানো খাবার খুঁজে পাইনি। তুমি নিশ্চয়ই আমার সাথে আমার নাটক করছো, তাই না? আমি জানি তুমি খুব ভালো অভিনেতা, কিন্তু তাই বলে নিজের মেয়েকে নিয়ে ছি ছি রাজীব, ছি। আমি নাটক করছি না, আমি নাটক করছি না, আমি শুধু তোমার ইচ্ছা পূরণ করছি। আমি তো বলেছি মাহিন, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। এখন এখন তোমার আরো একটা ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। আবার কি করবে তুমি? কি করবে? আবার কি করবে তুমি? আমি নিজেকেও শেষ করে দেব, তাহলেই তো তোমার আর কোনো ভয় থাকে না, তাই না মাহিন? না না রাজীব, তুমি আর কিচ্ছু করবে না। আমার আর কোনো কথা রাখতে হবে না তোমাকে। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, কিছুতেই না। এই তো বুঝতে পেরেছ, আমিও যে তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না, তোমাকে যে আমার সাথে যেতে হবে। আমরা কি এখানেই থেকে যেতে পারি না রাজীব? না মাহিন, এই জগতে অঙ্গ প্রত্যঙ্গ এ কোন মৃত্যু যজ্ঞে মেতে উঠেছে দুজন। মাহিনের পাতা সাদা চাদরটার রং পাল্টে লাল হয়ে উঠছে। খানিক আগে সাজানো ঘর মাহিনের হাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে, আর মুখে কুলুপ এঁটে নবীন সদস্য রাজীব সে ধ্বংসযজ্ঞে সামিল হয়েছে। রক্তের শেষ বিন্দু পর্যন্ত চলতে থাকে এই মৃত্যুর মাতম। পুলিশ আসতে আসতে রাজীব আর মাহিন তাদের গন্তব্যে পৌঁছে যায় তাদের অথৈর কাছে, তাদের আকাঙ্ক্ষিত সুখের। বন্ধুরা, শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী। আজকে এই কাহিনী লিখেছেন এবং নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবিদ শাড়ি, এবং তিনি এই নাট্যাংশ পরিচালনাও করেছেন। এবং অসাধারণ যে সাউন্ড শুনতে পেয়েছেন, এবং সেই সাউন্ড এডিট করেছেন সাউন্ড এডিটর আমাদের খালিদ, প্রতিবারের মতন। যারা অভিনয় করেছেন তাদের নাম বলে দিচ্ছি। অভিনয় করেছেন শাগুফতা আবিদ শাড়ি মাহিনের চরিত্রে, এবং সেতু অভিনয় করেছেন রাজীবের চরিত্রে। এছাড়া অভিনয় করেছেন সিফাত, কুমকুম, রিমা, খালিদ ও কাফি। অসংখ্য ধন্যবাদ কুয়াশা টিমকে।